শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। জি ভাই, ভালো আছি। দেখেন, আজকে আমরা সলভ করবো হচ্ছে 2018 এবং 2015 সালের প্রশ্ন। ঠিক আছে, দেখেন এটা রিপিট প্রশ্ন, এটা আমরা গতকালকে ক্লাসে সলভ করে আসছি। এই প্রশ্নটা রিপিট, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে 29। এটা গতকালকে আমরা এটা সলভ করছি, ঠিক আছে। সো এটা আর আজকে সলভ করার দরকার নাই। 2 নম্বর দেখেন, 2 নম্বরে বলা হচ্ছে যে ইফ স্টার ইজ ডিফাইন্ড ফর অল পজিটিভ রিয়েল নাম্বারস a and b by a star b equal to ab divided a plus b, then 10 star 2 equal to what? দেখেন, এই ধরনের প্রশ্ন আমরা এর আগে একটা সলভ করছি না, যে ওখানে কোন একটা সিম্বল ছিল, এখানে এই যে স্টার দেওয়া আছে, মানে একটা সিম্বল দেওয়া আছে। তো এই যে আমাদের এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এরকম, যে a স্টার b ইজ ইকুয়াল টু a গুণন b ডিভাইডেড a প্লাস b। সো এই এক্সপ্রেশনের আদলেই আমাকে এই যে 10 স্টার 2 বা 10 সিম্বল 2 এইটাকে লিখতে হবে। সহজ হিসাব। এই ধরনের প্রশ্নে কি বলছে এত কিছু দেখার দরকার নাই, আপনি শুধু দেখবেন যে এখানে কোন এক্সপ্রেশনটা দেওয়া আছে এবং আপনাকে এই এক্সপ্রেশনের আদলেই এইটা থেকে আবার এই এক্সপ্রেশন বানাতে হবে। তাহলে এখানে এই যে এই a সমান সমান আমি 10 ধরতে পারি, আবার b, এই b সমান সমান আমি 2 ধরতে পারি, কারণ a স্টার bও যা, এখানে এই যে 10 স্টার 2টা। তো a স্টার b কে যদি a গুণন b ডিভাইডেড a প্লাস b লিখতে পারি, তাহলে 10 স্টার 2 কে আমি কত লিখতে পারি? 10 ইন্টু 2 ডিভাইডেড 10 প্লাস 2 লিখতে পারি। তো বলতেছে যে এই 10 স্টার 2 ইকুয়াল টু হোয়াট? তাহলে 10 দুগুণে কত হবে? 20 হবে। 10 দিয়ে কত হবে? 12 হবে। 4 দিয়ে ভাগ করে দিলে 4 5 20, 4 দিয়ে ভাগ করে দিলে 3 4 12, তার মানে 5/3 চলে আসতেছে এই এক্সপ্রেশনটার উত্তর, 5/3। পরেরটাতে চলে যান। দেখেন, এটাও রিপিট প্রশ্ন, এটা আমরা গতকালকে করে আসছি, যে এখানে উত্তর হচ্ছে ডিক্রিজড বাই 4%। এটা আমরা গতকালকে সলভ করে আসছি। 4 নম্বরে চলে যান। এখানে বলতেছে যে দ্য ডাইমেনশনস অফ এ বক্স আর 2 3 4 মিটার্স। বলতেছে যে একটা বক্সের আয়তন দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে 2 3 4 মিটার। The cost of painting the outer sides of the box at the rate of টাকা 3 per square meter। বলতেছে যে ওই বক্সের বাইরের অংশ রং করতে গেলে প্রতি বর্গ মিটারে 3 টাকা করে খরচ হলে টোটাল খরচ কত হবে? বক্সের বাইরের অংশ রং করবে, তার মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল লাগবে। বাইরের অংশ রং করবে মানে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ সারফেস এরিয়া লাগবে। ঠিক আছে,
সারফেস এরিয়া। এই সারফেস এরিয়া সূত্রটা কি, আমরা যদি এই যে দৈর্ঘ্যকে a সমান সমান 2 ধরি, প্রস্থকে b সমান সমান 3 ধরি, উচ্চতাটাকে h সমান সমান 4 ধরি, c ধরি আর কি, সরি এ বি সি ধরে আসতেছি তো, সো উচ্চতাটাকে যদি আমরা এই যে c সমান সমান 4 ধরি, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এ বি মানে কত, এই যে 2 ইন্টু 3 প্লাস বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 3 ইন্টু 4 প্লাস সি এ মানে কত, 4 ইন্টু 2, তাই না? দেখেন তো এখানে ক্যালকুলেশন করলে কত আসে। দেখেন আমরা এটাকে ব্র্যাকেটে দিয়ে দিই, তাহলে হিসাব করতে সুবিধা হবে। তাহলে দেখেন 3 দুগুণ 6 প্লাস 3 4 12 প্লাস 4 দুগুণ 8, 8 12 20 6 26, 26 দুগুণ কত, এই যে 52 স্কোয়ার মিটার আসে, 52 স্কোয়ার মিটার, তাই না? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ বাইরের অংশকে রং করতে গেলে আমাকে টোটাল রং করতে হবে কত, 52 স্কোয়ার মিটার। সো আমাকে প্রশ্নে বলতেছে যে ভাই 1 বর্গ মিটার অর্থাৎ 1 স্কোয়ার মিটার রং করতে খরচ হবে কত টাকা, 3 টাকা। তাহলে আমার টোটাল কত রং করতে হবে, 52 স্কোয়ার মিটার। তাহলে 52 স্কোয়ার মিটারের খরচ কত, আপনি বলবেন যে 52 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 156 টাকা। এই যে 156 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে পুরোপুরি সূত্র নির্ভর ম্যাথ, আপনাকে সূত্র জানতেই হবে, সূত্র না জানলে আপনি আসলে বেশি দূর আগাইতে পারবেন না এই ধরনের ম্যাথে। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইন এক্সপ্রেশন বিলো n represents a, এটা নেগেটিভ হবে, n represents a negative integer which expression could have a negative value। বলতেছে যে n যদি একটা বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটা বিজোড় ভ্যালু দিবে, নিচের কোনটা থেকে আপনি বিজোড় ভ্যালু পাবেন, বিজোড় সংখ্যা পাবেন। এখন কথা হচ্ছে যে নেগেটিভ ইন্টিজার, সরি ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমি বিজোড় বলতেছি। n represents a নেগেটিভ ইন্টিজার মানে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে, -4 হইতে পারে, -5 হইতে পারে, -6 হইতে পারে, -7 হইতে পারে, -8 হইতে পারে, অর্থাৎ n এর মান হবে এরকম ঋণাত্মক সংখ্যা। তো বলতেছে যে নিচের কোনটা থেকে, কোন এক্সপ্রেশনটা থেকে আপনি নেগেটিভ ভ্যালু পাবেন, অর্থাৎ ঋণাত্মক মান পাবেন। এখন আপনাকে এই n এর মানটা একটু বুঝে শুনে ধরতে হবে, n এর মানটাকে আপনাকে কি করতে হবে, একটু বুঝে শুনে ধরতে হবে। বুঝে শুনে কি রকম, যে এখানে যেহেতু 6 আছে, আপনি যদি এখানে ঋণাত্মক মান n এর মানটাকে যদি -2 ধরেন তাহলে কিন্তু ঋণাত্মক আসবে না, ঋণাত্মক আসবে না এখান থেকে, ঠিক আছে? বা আপনি যদি 6 এর চেয়ে ছোট কোনো সংখ্যা ধরেন, n এর মান যদি 6 এর চেয়ে ছোট কোনো সংখ্যা ধরেন তাহলে এখান থেকে ঋণাত্মক মান আসাটা কঠিন হয়ে যাবে, ঋণাত্মক আসবে না। সো আমাকে ধরতে হবে কি 6 এর চেয়ে বড়। তো 6 এর চেয়ে বড় যারা আছে, আমি 7 ধরতে পারি, 8 ধরতে পারি, তারপরে -9 ধরতে পারি, -10 ধরতে পারি, তাহলে আমার ঋণাত্মক আসবে।
কারণ আমাকে প্রশ্নে বলে দিছে যে মানটা আসতে হবে ঋণাত্মক। সো আমি যদি ধরে নেই যে এন এর মান হচ্ছে -7, তাহলে আমরা জানি যে -7 উপরে যদি স্কোয়ার করি এখান থেকে পজিটিভ নাম্বার পাবো। তারপরে 6 -7 যদি করে দিই তাহলে এই যে 6 মাইনাস মাইনাসে +7, তার মানে এখান থেকে আমি পজিটিভ ভ্যালু পাবো। তারপর হচ্ছে মাইনাস মাইনাস আর -7 যদি করি তাহলে এখানে কি আসবে +7, পজিটিভ আসতেছে। তার মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, উত্তর হবে কোনটা? এইটা। যেহেতু তিনটা বাদ দিতে পারছি তার মানে এটা উত্তর। খেয়াল করে দেখেন 6 প্লাস এখানে যদি -7 করি তাহলে 6 - 7, এই যে দেখেন নেগেটিভ ভ্যালু আসতেছে, নেগেটিভ ভ্যালু আসতেছে। ঠিক আছে, সো এখানে এন এর মানটাকে ধরতে হবে 6 এর চেয়ে বড়, তাহলেই শুধুমাত্র এখান থেকে নেগেটিভ ভ্যালু বের করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। পরেরটাতে চলে যান, 6 নম্বর। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল এ ইজ 1/2 দ্য লেংথ অফ রেক্টেঙ্গেল বি and the width of rectangle A is 1/2 the width of rectangle B, what is the ratio of the area of rectangle A to the area of rectangle B? ভাই এখানে বলা হচ্ছে যে দুইটা আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্রের নাম হচ্ছে A আর একটা আয়তক্ষেত্রের নাম হচ্ছে B। তো বলা হচ্ছে যে B আয়তক্ষেত্রের লেংথ যতখানি হবে এ আয়তক্ষেত্রের লেংথ হবে তার অর্ধেক। তাহলে আমরা যদি বি আয়তক্ষেত্রের লেংথকে ধরে নিচ্ছি যে 4x, তাহলে এ আয়তক্ষেত্রের লেংথটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 2x হবে। তারপরে বলতেছে যে বি আয়তক্ষেত্রের প্রস্থ যতখানি হবে এ আয়তক্ষেত্রের প্রস্থ হবে তার অর্ধেক। তো বি আয়তক্ষেত্রের প্রস্থকে যদি আমরা 2y ধরি তাহলে এ আয়তক্ষেত্রের প্রস্থকে আমরা কত ধরতে পারি? শুধুমাত্র y ধরতে পারি। তো এখানে এই বি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? আপনি বলবেন যে 4x গুণন 2y ইজ ইকুয়াল টু 8xy। তারপরে আমি যদি বলি যে এ আয়তক্ষেত্রের এরিয়াটা কত হবে, আপনি তখন বলবেন যে ভাই 2x গুণন y ইজ ইকুয়াল টু 2xy। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল এ টু দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল বি। তাহলে যে এই এ আয়তক্ষেত্র আর হচ্ছে বি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত এটা বের করেন। তো এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2xy, বি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8xy। xy কেটে দেন, 2 দিয়ে ভাগ করে দিলে 2 কে 2, 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 4 দুগুণ 8, তাহলে কত হয়ে গেল? 1:4 হয়ে গেল। এই 1:4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। এটা আমরা গতকালকে ক্লাসে সলভ করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে টাটকা রিপিট প্রশ্ন। এটাও গতকালকে ক্লাসে সলভ করছি যে এটার উত্তর হচ্ছে 2, ঠিক আছে? পরেরটাতে আসেন, এটাও রিপিট প্রশ্ন, এইটাও আমাদের রিপিট প্রশ্ন, ঠিক আছে? যে এটার উত্তর হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল -1। এটা গতকালকে ক্লাসে সলভ করা হয়েছে। এগুলো 9 নম্বরে চলে যান।
দেখেন 9 কি বলা হচ্ছে যে if sin a plus sin square a equal to 1 then the value of the expression cos square a plus cos to the power 4a। আচ্ছা, আমাকে বের করতে হবে cos square a plus cos to the power 4a, তাই না? তার মানে cos square cos, ওকে ফাইন। তাহলে আমরা লিখতে পারি যে ভাই sin a plus sin square a is equal to 1 দেওয়া আছে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে sin a is equal to 1 minus sin square a, ঠিক আছে? তাহলে এই যে sin a is equal to 1 minus sin square a মানে হচ্ছে cos square a, 1 minus sin square a মানে হচ্ছে cos square a। এখন আমরা যদি এই দুইটাকে যদি বর্গ করে দিই, কারণ আমাকে cos to the power 4 করতে হবে, সো এইটাকেও যদি আমি বর্গ করি, এইটাকেও যদি আমি বর্গ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনি বলবেন যে ভাইয়া sin square a is equal to cos to the power 4a দাঁড়াচ্ছে, cos to the power 4a দাঁড়াচ্ছে। আর এই যে sin square a মানে কি? sin square a মানে হচ্ছে 1 minus cos square a, sin square a মানে হচ্ছে 1 minus cos square a is equal to কত? এই যে cos to the power 4a। তাহলে এই পাশে 1 থাকলো, cos square কে এই পাশে নিয়ে গেলাম, cos square plus cos to the power 4a is equal to কত? 1 আসে। দেখেন আমাকে তো এই বের করতে বলছে যে cos square plus cos to the power 4 সমান সমান কত? এই যে 1 বের হয়ে গেছে। পরেরটাতে চলে যাই, 10 নম্বর। বলেন এটার উত্তর কত? আপনারা বলেন তো দেখি, 10-এর উত্তর কত বলেন? 10 নম্বরের উত্তর বলেন, অপশন কত হবে? কোন অপশন হবে? যে মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ডিভাইডস ইট ইনটু 2। ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটাকে কি করবে বলেন? দশের উত্তর বলেন। দেখেন ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে, ঠিক আছে? ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে দেয় বা বিভক্ত করে দেয়। তো সেই হিসেবে এখানে উত্তর কোনটা? যে মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ডিভাইডস ইট ইনটু 2 ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়া, তাই না? যে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে দিবে ত্রিভুজের মধ্যমা। সো উত্তর হচ্ছে অপশন বি। রাইট অ্যাঙ্গেল হবে না, আইসোসেলিস হবে না, কনগ্রুয়েন্ট হবে না। যে ত্রিভুজের অধ্যায়ের আলোচনা শুরুতে দেখবেন কিছু প্রপার্টিজ দেওয়া থাকে, মানে ত্রিভুজের কিছু ধর্মের কথা বলা থাকে, যে ত্রিভুজ এই জিনিসগুলা মেনে চলে, ওখানে এই কথাটা লেখা আছে। পরেরটাতে চলে যান, 11 নম্বর, যে হুইচ নাম্বার লজিক্যালি ফলোজ দ্য সিকোয়েন্স। আচ্ছা, এখানে আমাকে একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, পরের সংখ্যাটা কত এটা বের করা লাগবে। সো এখানে 6 6 6 দেখা যাচ্ছে, এটা এমনিতেই দেওয়া আছে। 4 9
9 14, এটা তো সহজ। 4 থেকে 9 যাচ্ছে 5 গ্যাপ হচ্ছে, 9 থেকে 14 যাচ্ছে 5 গ্যাপ হচ্ছে, তার মানে 14 থেকে পরেরটাতে যখন যাবে তখনও 5 গ্যাপ হবে। তো 14টাতে পরেরটাতে গেলে কত হয়ে যাবে? 5 গ্যাপ হইলে 19। অপশন সি উত্তর। অপশন সি উত্তর, যে পরের সংখ্যাটা 19 হবে। দেখেন পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12তে বলতেছে যে হাউ মেনি কেসেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 112 পেয়ার্স অফ শুজ ইনটু কেসেস দ্যাট ইচ হোল্ড 28 শুজ। বলতেছে যে প্রত্যেকটা তাকে যদি আপনি 28টা করে জুতা রাখেন, তাহলে 112 জোড়া জুতা রাখতে গেলে কতগুলো তাক লাগবে? প্রত্যেকটা তাকে আপনি 28টা করে জুতা রাখতে পারেন, তাহলে 112 জোড়া জুতা রাখতে গেলে কতগুলো তাক লাগবে? এই যে 28টা শুজ, এই 28টা শুজ মানে কি 14 জোড়া না? 14 জোড়া। 28টা জুতা মানে কি 14 জোড়া, এক জোড়া সমান সমান 2টা, তাইলে 28টা জুতা মানে কি 14 জোড়া জুতা। এই 14 জোড়া জুতা রাখার জন্য যদি আমার একটা কেস লাগে, অর্থাৎ তাক লাগে, তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 112 জোড়া জুতা রাখার জন্য আমার কতগুলো তাকের দরকার? এই যে 112 ডিভাইডেড হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 8, যা 8 14 112, অর্থাৎ 8টা তাকের প্রয়োজন। 8 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 13 নম্বর। বলেন তো এটার উত্তর কত? 13 নম্বর, দেখি পারেন কিনা। 13 নম্বরের উত্তর বলেন, 13 নম্বরের উত্তর বলেন। বলেন 13-এর উত্তর কত? বলতেছে যে 23। আচ্ছা, 23টা কেমনে হয়? দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু এই যে ভুলভাল উত্তর দেওয়া যাবে না, এইগুলা সহজ প্রশ্ন একটু ভেবে চিন্তে উত্তর করতে হবে। মানে এই মানসিক দক্ষতার টাইপ প্রশ্ন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে দেয় মাঝে মাঝে। এখানে কি বলতেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে ইন এ রো, একটা সারিতে, ইন দ্য থিয়েটার দ্য সিটস আর নাম্বার্ড কনজিকিউটিভলি ফ্রম T1 টু T50। অর্থাৎ একটা সিনেমা হলে ধরে নেন যে 1 নাম্বার থেকে 50 নাম্বার পর্যন্ত একই সারিতে সিট আছে। সুমন ইজ সিটিং ইন সিট T17। সুমন বসছে 17 নম্বর সিটে, ঠিক আছে? সুমন বসছে 17 নম্বর সিটে
অ্যান্ড সজীব ইজ সিটিং ইন সিট 39, আর সজীব বসছে 39 নম্বর সিটে। ঠিক আছে, সুমন বসছে 17 নম্বর সিটে, সজীব বসছে 39 নম্বর সিটে। কতগুলো সিট আছে? দুইজনের মধ্যবর্তী সিটের সংখ্যা। এখান থেকে জাস্ট এক বাদ দিতে হবে না? এক বাদ দিতে হবে, কারণ আপনি সুমনকে ধরে আগান আর সজীবকে ধরে আগান না কেন, একটা সিট তো এদের কাউন্ট করছেন, কিন্তু আমাদের চাইছে যে এদের মাঝখানে কয়টা সিট আছে, এদের মাঝখানে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, ধরে নেন যে 1 2 3 4 5 6 7, 7টা সিট আছে। 7টা সিটের মধ্যে সুমন বসছে প্রথম সিটে, সজীব বসছে দ্বিতীয় সিটে। তাহলে এই দুইজনের মধ্যে সিট কয়টা আছে? আপনি বলবেন 1টা 2টা 3টা 4টা 5টা। দুইজনের মধ্যে কয়টা সিট আছে? আপনি বলবেন যে ভাই দুইজনের মধ্যে সিট আছে 5টা। কিন্তু আপনি যখন হিসাব করতেছেন তখন মানে খেয়াল করে দেখেন, এখানে 7টা সিট আছে। তাহলে আমরা এখানে হিসাবটা কিভাবে করছি, যে ধরে নিচ্ছি যে সুমন যদি 1 নম্বর সিটে বসে আর সজীব যদি 7 নম্বর সিটে বসে, তাহলে দুইজনের মধ্যে সিট কয়টা আছে যদি জিজ্ঞাসা করি, তখন আপনি কি করবেন? আপনি তখন বলবেন যে ভাই 7 থেকে 1 বিয়োগ করে দেন। 7 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 6 আসে। এখানে কিন্তু 6 উত্তর হচ্ছে না, কারণ আমরা এখানে দেখাইলাম যে যা উত্তর আসতেছে তার থেকে 1 কম আসতেছে। কারণ আপনি যখন এখানে হিসাব করছেন, হয় আপনি সজীবকে ধরে হিসাব করছেন, না হলে সুমনকে ধরে হিসাব করছেন। মানে সুমন এবং সজীবের সিট একটা ইনক্লুডেড ছিল, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে ওই দুইজনের সিট বাদ দিয়ে, এই দুইজনের সিট বাদ দিয়ে মাঝখানে কতগুলা সিট আছে। তো আমাকে কি করতে হবে? জাস্ট যে ফলাফল বের হবে সেখান থেকে একটা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমার সঠিক ফলাফল আসবে যে দুইজনের মধ্যে সিটের সংখ্যা কত। এখানেও সেম কাজ, যে সুমন বসছে 17 নম্বর সিটে, সজীব বসছে 39 নম্বর সিটে, তাহলে দুইজনের মধ্যে কতগুলা সিট আছে, এই দুইজনের সিট বাদ দিয়ে হিসাব করতে হবে। তখন আপনি বলবেন যে 39 বিয়োগ 17 বিয়োগ হচ্ছে 1, বিয়োগ হচ্ছে 1। 39 থেকে 17 বাদ দিলে কত পাওয়া যাবে? 22। 22 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যাবে? 21। তার মানে সুমন এবং সজীবের সিট বাদ দিয়ে দুইজনের মাঝখানে সিটের সংখ্যা হচ্ছে 21টা। উত্তর হচ্ছে অপশন বিতে। বুঝতে পারছেন বিষয়টা? কনফিউশন ক্লিয়ার হয়েছে? যে যা ফলাফল বের হবে সেখান থেকে 1 বাদ দিয়ে দিবেন। পরেরটাতে চলে যান। দেখেন 14তে কি বলছে, যে এট দ্য এন্ড অফ আ ব্যাংকুয়েট 10 পিপল শেক হ্যান্ডস উইথ ইচ আদার, হাউ মেনি হ্যান্ডশেকস উইল দেয়ার বি ইন টোটাল? বলতেছে যে 10 জন মানুষ যদি একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে, তাহলে সেখানে কতগুলো হ্যান্ডশেক হবে। ঠিক আছে, 10 জন মানুষ প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, তাহলে সেখানে কতগুলো হ্যান্ডশেক হবে, এইটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো হ্যান্ডশেক করতে কতজন মানুষ লাগে? 2 জন। তাহলে এখানে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা কত? 10c2। আর 10c2 মানে কি? 10 ইন্টু 9 ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু 1। এটা যারা বুঝবেন না, এটা বোঝার কথা, কারণ এর আগে আমরা করছি। এখানে 10c2 আপনি যদি ফর্মুলা দিয়ে করতে চান, যে ভাই এখানে এই যে 10c2, তো আমরা এইভাবে করি যে এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল আর 10 মাইনাস 2 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এই যে 10 ফ্যাক্টোরিয়ালকে নিচে নেমে নিয়ে যাব, যে মানে 8 ঘর পর্যন্ত নিয়ে যাব। 10 গুণন 9 গুণন এই যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 2 10-এর ভিতরে 5 বার, 5 নং 45 হয়ে যায়। এটা সূত্র দিয়ে, এটা সূত্রের সাহায্যে করা যায়। আর আপনি যদি ক্যালকুলেশনটাকে আরো ইজি করতে পারেন, এটা বুঝতে পারলে এখানেই শেষ, যে 10 ইন্টু 9 2 ইন্টু 1, 2 এই 10-এর ভিতরে যাবে 5 বার, 5 আর 9 কত হয়ে যাবে? 45। অর্থাৎ এখানে হ্যান্ডশেকের সংখ্যা কয়টা হবে? 45টা হবে। যে 10 জন মানুষ একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করলে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা হবে 45টা।
পরেরটাতে চলে যাই। দেখুন এখন এবার হচ্ছে অফিসার জেনারেল 2015 প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে। অফিসার জেনারেল 2015, এখানে বলা হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট ফাদার্স এজ ইজ 4 টাইমস মোর দেন দ্যাট অফ হিজ সন 6 years ago ফাদার্স এজ ওয়াজ 10 টাইমস মোর দেন দ্যাট অফ হিজ সন, হোয়াট ইজ দেয়ার প্রেজেন্ট এজ। বলতেছে যে বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের চেয়ে 6 গুণ বেশি, 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের চেয়ে 10 গুণ বেশি ছিল, তাহলে বাবা এবং ছেলের বর্তমান বয়সটা কত এটা বের করতে বলছে। বর্তমানে বাবা ছেলের বর্তমান বয়স কত এটা বের করা লাগবে, ঠিক আছে। তো এগুলো আমরা চাইলেই ক্রস প্রোডাক্ট মেথডে করতে পারি না, চাইলে ক্রস প্রোডাক্ট মেথডে করা যায়, ঠিক আছে। বা আপনি যদি এমনিতেই করতে চান যে এখানে ছেলের বয়সটাকে যদি আপনি এক্স ধরেন তাহলে বাবার বয়সটাকে আপনাকে কত ধরতে হবে, 4x ধরতে হবে, এটা হচ্ছে বর্তমান বয়স। তো বলতেছে যে 6 বছর আগে কি হবে, তো এই যে দেখেন 6 বছর আগে ছেলের বয়স কত ছিল, x-6, বাবার বয়স কত ছিল, আপনি বলবেন যে 4x-6। 6 বছর আগে বাবার বয়স যা ছিল ছেলের বয়স ছিল তার 10 গুণ, তার মানে ছেলের বয়স 1 হইলে বাবার বয়স কত, 10। এটা আপনি ক্রস প্রোডাক্ট করে ম্যাথ করতে পারেন যে সরি 10 এর সাথে x গুণ করলে 10x মাইনাস হচ্ছে 60 ইজ ইকুয়াল টু 4x মাইনাস হচ্ছে 6। তো 10x থেকে 4x বাদ দিলে 6x, 60 থেকে 6 বাদ দিলে 54, তাহলে এই যে x সমান সমান কত, 9। তো জিজ্ঞাসা করছে যে বাবা ছেলের বয়স কত, বর্তমান বয়স। তো বাবা ছেলের বর্তমান বয়স হচ্ছে 9 আর বাবার বর্তমান বয়স কত, 4 নং 36, এই যে 36 আর 9। সো এইটাকে এইভাবে না করে আমরা ক্রস প্রোডাক্ট মেথডেও করতে পারি যে ভাই এই যে ছেলে আর বাবা এই দুইজনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 1:4, 6 বছর আগে, তার মানে ছেলেও 6 বছর পিছনে যাবে, বাবাও 6 বছর পিছনে যাবে, যার পরে ছেলে আর বাবার বয়সের অনুপাত কত হবে, 1:10 হবে। এখানে যেরকম ক্রস গুণ করছেন এখানেও সেরকম ক্রস গুণ করেন, 10 একে 10, 4 একে 4, 10 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 6 থাকে, 6 10 এ 60, 6 একে 6, 60 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, 54 থাকে, 6 পার্ট 54 হইলে 1 পার্ট হচ্ছে 9, তার মানে 4 পার্ট 36 আর 1 পার্ট হচ্ছে 9। ছেলের বয়স 9, বাবার বয়স 36, 36 আর 9 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য প্রাইস অফ এন আইটেম ইজ ইনক্রিজড বাই 10% এন্ড দেন ডিক্রিজ বাই 10%, দ্য নেট ইফেক্ট অন দ্য প্রাইস অফ দ্য আইটেম ইজ। বলতেছে যে একটা জিনিসের মূল্য প্রথমে 10% বৃদ্ধি পাবে, তারপরে 10% কমে যাবে, তাহলে নেট ইফেক্ট কি হবে। তো এগুলো সহজ প্রশ্ন না, আমরা ধরে নিচ্ছি যে শুরুতে প্রাইস ছিল 100 টাকা, তারপরে 10% বৃদ্ধির পরে হয়ে যাবে কত, 110 টাকা। এখান থেকে আবার 10% কমে যাবে, সে 110-এর 10% হচ্ছে 11, 110 টাকা থেকে 11 কমে গেলে জিনিসটার দাম হয়ে যাবে 99 টাকা। তাহলে শুরুতে দাম ছিল 100 টাকা আর শেষে দাম কত, 99 টাকা। তাহলে এখানে কমে গেছে কত, 1% কমে গেছে, তার মানে কি এ ডিক্রিজ অফ 1%, এটাই উত্তর, যে 1% কমে যাবে।
পরেরটাতে চলে যান 3 নম্বর। দেখেন তিনি কি বলা হচ্ছে যে a train 120 meters long is traveling at a speed of 60 কিলোমিটার পার আওয়ার। 120 মিটার একটা লম্বা ট্রেন যার গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। The time in which it will pass a passerby walking at 6 কিলোমিটার পার আওয়ার in the same direction। বলতেছে যে একই দিকে চলমান একজন মানুষকে, যিনি 6 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছিল, তাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? কথা বুঝছেন? 120 মিটার লম্বা একটা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, তো একই দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন মানুষকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? আমরা জানি যে সময় মানে কি, সময় কিভাবে বের করতে হয়, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলেই সময় বের হয়ে যায়। আর একটা ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করে তখন মূলত ট্রেনটার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা হবে ট্রেনের দৈর্ঘ্যই। আর এখানে স্পিডের বিষয়টা কি, এখানে রিলেটিভ স্পিড ধরে আপনাকে হিসাব করতে হবে। সো যদি ডিরেকশন সেম হয়, যেহেতু মানুষটাও যেই দিকে যাচ্ছে ট্রেনটাও একই দিকে যাচ্ছে, তার মানে দুইজনের ডিরেকশন সেম। আর ডিরেকশন সেম হলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়, তাহলে ট্রেনের গতিবেগ 60 থেকে মানুষের গতিবেগ 6কে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা রিলেটিভ স্পিড কত পাবো? 54 পেয়ে যাব। সো এখন আসেন টাইম বের করি। ডিস্টেন্স আমার কত? 120। স্পিড আমার কত? এই যে 54, কিন্তু এইটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 54 ভিতরে যাবে 3 বার, তাহলে এই যে 120 ডিভাইডেড কত? 3 5 15, 15 120 এর ভিতরে কতবার যাবে? 8 বার যাবে। তার মানে ট্রেনটার ওই মানুষটাকে অতিক্রম করতে সময় লাগবে 8 সেকেন্ড। পরেরটাতে চলে যান 4 নম্বর। দেখেন এই প্রশ্নগুলোতেও চাইলে আমরা ক্রস প্রোডাক্ট লাগাইতে পারি, এটা বিআইবিএম অনেকবারই রিপিট করছে। এখানে বলা হচ্ছে যে দ্য প্রেজেন্ট রেশিও অফ স্টুডেন্টস টু টিচার্স at a certain school is 30:1. If the student enrollment were to increase by 50 and the number of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25:1. What is the present number of teachers? বলতেছে যে একটা স্কুলের ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাত হচ্ছে 30:1। বলতেছে যে যদি 50 জন ছাত্রকে বৃদ্ধি করা হয় আর শিক্ষকের সংখ্যাও যদি 5 বৃদ্ধি করা হয় তাহলে ছাত্র ছাত্রী এবং শিক্ষকের সংখ্যার অনুপাত হবে 25:1। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ টিচার্স, তাহলে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত বের করো। বর্তমানে শিক্ষকের সংখ্যা কত এটা বের করা লাগবে, খুব ইজি জিনিস। এখানে প্রথম অবস্থায় বলতেছে যে ছাত্র ছাত্রী আর শিক্ষকের সংখ্যার অনুপাত কত? 30:1। এই যে 30:1। এরপরে বলতেছে যে এই যে ছাত্রের সংখ্যা 50 জন বৃদ্ধি করা হবে আর শিক্ষকের সংখ্যা এই যে 5 জন বৃদ্ধি করা হবে। তাহলে ছাত্রের সংখ্যা 50, শিক্ষকের সংখ্যা 5 জন বৃদ্ধি করার পরে ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাত কত? এই যে 25:1 করা হচ্ছে। এখন আপনি ক্রস প্রোডাক্ট লাগান, 30 × 30, 25 × 25, 30 থেকে 25 বাদ দিলে কত পাওয়া যাবে? 5 পাওয়া যাবে। 25 আর 5 কত হয়ে যাবে? 125, 50 কে 50, 125 থেকে 50 বিয়োগ করে দিলে কত হবে? 75 হবে। তো 5 পার্ট যদি 75 হয় 1 পার্ট কত হবে? আপনি বলবেন যে 15 হবে।
তো বলতেছে যে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত, আমরা এখানে দেখতে পাচ্ছি 1, এই 1 এর মান কত বের হয়েছে, 15 বের হয়েছে, তার মানে 15 উত্তর হবে, যে বর্তমানে শিক্ষকের সংখ্যা হচ্ছে 15 জন। পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস অল ভ্যালুস অফ এক্স ফর হুইচ 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল 0। দেখেন অর্থাৎ এখানে এক্স এর অবস্থানটা কোথায় জিজ্ঞাসা করছে। এখানে বলা হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0। এখানে আমাকে যেহেতু এক্স এর ভ্যালুটা বের করা লাগবে, অল ভ্যালুস অফ এক্স, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাই আমরা প্রথমে যে কাজটা করব, যে এখানে তো দেখতে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার, তো আমি যদি পজিটিভ এক্স এর মান বের করতে চাই তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেই, মানে -1 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এইটা ঘুরে যাবে, অর্থাৎ -1 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার -1। যেহেতু এটাকে -1 দিয়ে গুণ করে দিছি তাই ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইনইকুয়ালিটি সাইনটা ঘুরে ওই পাশে চলে যাবে। সো এক্স স্কোয়ার -1 মানে কি, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেস অর ইকুয়াল 0। এখন আমরা এখানে কয়টা রুট পাচ্ছি, এখানে আমরা দুইটা রুট পাচ্ছি। একটা হচ্ছে, অর্থাৎ আপনি বলতে পারেন যে এখানে এক্স প্লাস 1, একবারেই লিখি এখানে বোঝা যাচ্ছে যে এখানে এক্স এর আমরা দুইটা ভ্যালু পাই, অর্থাৎ দুইটা রুট পাবো, একটা হচ্ছে -1 আর একটা পেয়ে যাবো হচ্ছে আমরা +1। তাহলে এক্স এর অবস্থানটা কোথায় হবে, এক্স এর অবস্থানটা কোথায় হবে, দেখেন এগুলো ওয়েভি কার্ভের মাধ্যমে দেখানো যায়, এগুলো অনেক পেঁচালাচালের বিষয়, ঠিক আছে। এগুলো ওয়েভি কার্ভের ইয়েতে দেখা যায় যে দেখেন ওয়েভি কার্ভ মূলত এইভাবে চলে যে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, আবার এটা পজিটিভ হবে, অর্থাৎ কার্ভটা ওয়েভি কার্ভটা মূলত চলবে হচ্ছে এইভাবে, পজিটিভ এসে আবার নেগেটিভ আবার পজিটিভ, অর্থাৎ দুই ক্ষেত্রেই সত্য হবে। যদি পজিটিভ দিক থেকে চিন্তা করি তাহলেও হবে, যদি আমি নেগেটিভের দিক থেকে চিন্তা করি তাহলেও হবে। বিষয়টা হচ্ছে এইরকম যে এখানে সবচেয়ে ছোট রুট কোনটা, এই যে -1, তার মানে যেহেতু এইটা খেয়াল করে দেখেন এই ইনইকুয়ালিটি সাইনটা কোন দিকে দেওয়া আছে, এই x প্লাস 1 x মাইনাস 1 কি জিরোর থেকে কি ছোট না, লেস দেওয়া আছে, সো জিরোর চেয়ে ছোট কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, নেগেটিভ ভ্যালু হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট রুট কত, -1। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি না, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি। তাহলে সবচেয়ে ছোট রুট এখানে কত, এই যে -1, আর সবচেয়ে বড় রুট এখানে কত, এই যে আপনি বলবেন যে +1। তাহলে এক্স কোন জায়গায় অবস্থান করতেছে, এখানে এক্স এর অবস্থানটা কোথায় হবে, এই নেগেটিভ আর হচ্ছে পজিটিভের মাঝখানে কোথাও হবে না, অর্থাৎ এখানে হবে এক্স এর অবস্থান। তাহলে এখানে কি রকম লিখতে পারি যে -1 is less or equal, x is less or equal এই যে +1। তাহলে এক্সপ্রেশনটা কোথায় আছে, এই যে দেখেন অপশন সি তে দেওয়া আছে, এটা যে এই এক্স এর অবস্থান হবে এই নেগেটিভ আর হচ্ছে পজিটিভের মাঝখানের কোন একটা জায়গায়, ঠিক আছে। এক্স এর অবস্থান হবে পজিটিভ আর নেগেটিভের মাঝখানের কোন জায়গায়। অর্থাৎ ভ্যালুস অফ এক্স লাইজ বিটুইন দ্য রুটস অফ -1 and +1।
দেখেন এখন আসলে ওইভাবে বলা যায় না, হুট করে যদি প্রশ্ন দিয়ে দেয় এটাও একটা বিপদ। যতটুকু পারেন সলভ করবেন বা করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বোটের অধ্যায়টাও সহজ, ঠিক আছে, ট্রেনের অধ্যায়টা আগে আপনার কঠিন মনে হতো, এখন সহজ মনে হয়। আপনি বোট নিয়ে একদিন দুই দিন চেষ্টা করেন, দেখবেন যে বোটের অধ্যায়টাও সহজ মনে হচ্ছে। কারণ এখন কোন অধ্যায় থেকে হুট করে প্রশ্ন দিবে এটা আসলে বলাটা খুব কঠিন, বুঝতে পারছেন? এখন হয়তো বোটের অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন আসতেছে না, তা আসতেছে না এর মানে এই না যে ভবিষ্যতেও আসবে না। ধরেন যে ভবিষ্যতে দিয়ে দিল কোনো একটা প্রশ্ন, তখন হয়তো দেখা যাবে যে বিপদে পড়া লাগবে। তো তার চেয়ে শিখে রাখা ভালো যে যেখান থেকে দিক আমি পারবো। সেন পরেরটাতে চলে যান, 6 নম্বর। রিপিট প্রশ্ন, এটা আমরা এর আগেও করে আসছি, ঠিক আছে, এইগুলা প্রশ্ন আমরা এর আগেও সলভ করে আসছি। আমি বলছি কি যে এই ধরনের প্রশ্নের উত্তর সবসময় এক হবে, ঠিক আছে, এবং এই ধরনের প্রশ্ন আমরা সলভ করে আসছি। 7 নম্বরে চলে যান। দেখেন সাথে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ টু নাম্বারস ইজ 62, দুইটা সংখ্যার গড় হচ্ছে 62। ইফ টু ইজ অ্যাডেড টু দ্য স্মলার নাম্বার, যদি আপনি ছোট সংখ্যার সাথে 2কে যোগ করে দেন, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বারস বিকাম 1:2, তাহলে দুইটা সংখ্যার অনুপাত কত হয়ে যাবে? 1:2। দ্য স্মলার নাম্বার ইজ, কথা বুঝছেন? এখানে আমি ধরে নিচ্ছি যে একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে বড় সংখ্যা, এই দুইটা সংখ্যার গড় দেয়া আছে 62, তাহলে এই দুইটা সংখ্যার সমষ্টি কত? আপনি বলবেন যে 124। এখন বলতেছে যে ছোট সংখ্যার সাথে যদি আপনি 2 যোগ করে দেন, অর্থাৎ এই এস এর সাথে যদি আমি 2 যোগ করে দেই, আর এল অর্থাৎ ছোট সংখ্যার সাথে 2 যোগ করলাম আর বড় সংখ্যা, তাহলে যোগফল কত হবে? আপনি বলবেন 124 যোগ 2 ইজ ইকুয়াল টু 126 হবে। এই তো বলবেন নাকি? এটাই তো বলবেন, ছোটটার সঙ্গে 2 যোগ করে দিচ্ছেন, তার মানে কি আপনার এই যে ছোট সংখ্যার বড় সংখ্যার যে সমষ্টি সেটাও আপনার 2 বৃদ্ধি পাবে। কথা বুঝছেন? ছোট সংখ্যা আর বড় সংখ্যার গড় 62 হলে সমষ্টি কত? 124। তো আপনি যদি ছোটটার সাথে যদি 2কে যোগ করে দেন, ছোটটার সাথে যদি 2কে যোগ করে দেন, তাহলে এই যে সমষ্টি 124, এইটাও 2 বৃদ্ধি পাবে না? 2 বৃদ্ধি পেয়ে কত হবে? 126 হবে। বলতেছে যে যখন আপনার 126 হয়ে যাচ্ছে, তখন এই যে ছোট সংখ্যা আর বড় সংখ্যার যে অনুপাত সেটা কত দেওয়া আছে? এই যে 1:2 দেওয়া আছে, 1:2। তাহলে আপনি বলতেই পারবেন যে এখান থেকে ছোট সংখ্যাটা কত আর বড় সংখ্যাটা কত। তাহলে আমরা বের করতে পারি যে ভাই 3×42 126 হয়, তার মানে এক পার্ট হচ্ছে 42 আর 2 পার্ট কত? 84, কারণ 84 আর 42 যোগ করলে 126 হবে। তো আমাকে জিজ্ঞাসা করছে দাদা স্মলার নাম্বার ইজ, ছোট সংখ্যাটা কত? অর্থাৎ এই যে ছোট সংখ্যাটা তো প্রথমে এস ছিল, তাই না? ছোট সংখ্যাটা প্রথমে এস ছিল, আপনি যখন এর সাথে 2কে যোগ করে দিছেন, তখন ছোট সংখ্যাটা কত হয়ে গেছে? এই যে 42 হয়ে গেছে। তাহলে জিজ্ঞাসা করছে যে ছোট সংখ্যা কত, তাহলে 42 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু ছোট সংখ্যা কত হয়ে যাবে? 40 হবে, যেখানে ছোট সংখ্যাটা মূলত হচ্ছে 40। এই 126 তখনই হয়েছে যখন আমি এস এর সাথে ছোট সংখ্যার সাথে 2 যোগ করছি, আর 2 যোগ করার ফলে এই ছোট সংখ্যার বড় সংখ্যার অনুপাত কত আসছে? 1:2। তার মানে ছোট সংখ্যার বড় সংখ্যা কত হবে? একটা 42 আর একটা হচ্ছে 84। তো এই 42 কখন হইলো ছোট সংখ্যাটা? যখন আমি ছোটটার সাথে 2 যোগ করছি তখন 42 হয়েছে। আর প্রশ্ন জিজ্ঞাসা করতে ছোট সংখ্যা অ্যাকচুয়ালি কত সেটা বের করেন। তাহলে এস সমান সমান কত? এই যে 40, অপশন দ্বিতীয়। পরেরটাতে চলে যান। এই প্রশ্নটা দেখেন, এখানে বলা হচ্ছে যে ইফ পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 36 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 49 অ্যান্ড কিউ ইকুয়াল টু এক্স প্লাস 6 ডিভাইডেড এক্স প্লাস 7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি বাই কিউ। খেয়াল করে দেখেন, এখানে আমাকে বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 36 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 49, এটা হচ্ছে পির ভ্যালু। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার।
তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে না? তাহলে আমরা লিখতে পারি যে ভাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেও আমরা তাই লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা পির ভ্যালু। তো আমাকে বলছে যে পি বাই কিউ ইকুয়াল টু হোয়াট। তো পির মান কত? আমরা এখানে তো জানি যে পির মান হচ্ছে এত। সো আমি যখন কিউ এর মানটাকে এই নিচে লিখবো, কিউ এর মানটাকে নিচে লিখবো, তখন এটা ভাগ অবস্থায় চলে যাবে। কিন্তু আমি যদি গুণ করে দেই তাহলে কিউ এর মানটা উল্টে যাবে না? অর্থাৎ এই যে এক্স মাইনাস সেভেনটা উল্টে যাবে আর এক্স প্লাস সিক্সটা নিচে আসবে, তাই না? যখন আমি পি বাই কিউ করবো তাই তো হবে। তাহলে এক্স মাইনাস সেভেন কেটে যাবে, এক্স প্লাস সিক্স কেটে যাবে। তাহলে আলটিমেটলি পি বাই কিউ কত থাকতেছে? এই যে ওপরে এক্স মাইনাস সিক্স আর নিচে কত? এই যে এক্স প্লাস সেভেন। এক্স মাইনাস সিক্স এক্স প্লাস সেভেন, অপশন বি উত্তর। আলহামদুলিল্লাহ। পরেরটাতে কি বলতেছে? দেখেন, এখানে বলতেছে যে একটা ফিগার দেওয়া আছে যে ইন দা ফিগার পিএস ইজ পারপেন্ডিকুলার টু কিউআর। বলতেছে যে এই পিএস হচ্ছে কিউ আর এটার উপরে লম্ব। ইফ পি কিউ সমান সমান পি আর, অর্থাৎ এই যে পি কিউ এইটা আর এই যে পি আর এই দুইটা বাহু সমান এবং এদের মান কত দেওয়া আছে? 26। অর্থাৎ পি আর এইটাও 26 আর এই যে পি কিউ এইটাও আমার কত? 26 হবে। ঠিক আছে, 26 হবে। তো যেহেতু দুইটা বাহুই সমান, তার মানে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা বাহুই যেহেতু সমান, তার মানে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ না? এবং বলেই দিচ্ছে যে পিএস ইকুয়াল টু 24। আর এই যে পিএস এই বাহুটা, এই যে পিএস এইটা, এই পিএস কত? 24। তাহলে খেয়াল করেন এইটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? যদি শুধু এতটুকু চিন্তা করি যে এই যে লাল দাগ দেয়া এই ত্রিভুজটাকে যদি চিন্তা করি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা ট্রিপলেট আমরা জানি, সেটা কত? 5, 12 এবং 13। এই ট্রিপলেটটা আমরা জানি না? সো আপনি বলবেন যে এটা কেমনে বের করা যাবে? আপনি দেখেন 26কে যদি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে 13 পাবেন। 26কে 2 দিয়ে ভাগ করলে এখানে এই যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এটা কত দেয়া আছে? 26। তো এটাকে আমরা চাইলে 13 বলতে পারি। সমকোণী ত্রিভুজের যে লম্ব এটাকেও যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো? 12 পাবো। তাহলে এইটা লম্ব হচ্ছে 12, লম্ব 12, অতিভুজ 13। তার মানে এই যে এস থেকে আর এই ভূমি এইটা কত হবে? 5 হবে না? ভূমিটা কত হবে? 5 হবে। তাহলে এই যে ট্রিপলেটটা খাটে কিনা দেখেন, 5, 12, 13। তো এটা তো মূলত আমার 5 ছিল না, 12 ছিল না বা 13 ছিল না, এটা ছিল কত? 26, এটা ছিল 24। তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে করে আমি এই ট্রিপলেটে নিয়ে আসছি, 5, 12, 13তে নিয়ে আসছি। তাহলে এই ভূমিটার অ্যাকচুয়াল মান কত? আপনি বলবেন যে এইটা যদি 26 হয়, এইটা যদি 24 হয়, তাহলে এইটাও দ্বিগুণ হয়ে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। অর্থাৎ এস থেকে আর এর মান যদি 10 হয়, তাহলে কিউ থেকে এস এর মানটাও কত হবে? 10ই হবে। কিউ থেকে এস এর মানও কত হবে? 10 হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কিউ আর সমান সমান কত, অর্থাৎ এই কিউ থেকে এই আর পর্যন্ত কত হবে? তো কিউ থেকে এস পর্যন্ত 10, আবার এস থেকে আর পর্যন্ত 10, তাহলে টোটাল কত হচ্ছে? 10 যোগ 10 ইজ ইকুয়াল টু 20। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছেন বিষয়টা?
আসুন পরেরটাতে চলে যাই। লাস্ট ম্যাথ, এটা অনেকবারই আসে, সহজ ম্যাথ। এখানে বলা হচ্ছে যে ইন দ্য ফিগার অ্যাবভ দ্য ভ্যালু অফ ওয়াইস, অর্থাৎ এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ যদি 3x হয় তাহলে এই কোণটাও 3x হবে, সমান হবে। আবার এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এইটা যদি 2x হয়, এটা দেওয়া আছে 2x, তার মানে এই যে y প্লাস 30 কেও আমি কত বলতে পারি, 2x বলতে পারি। আমরা যদি এই দুইটাকে অ্যাড করে দিই, অর্থাৎ এই কোণ আর এই কোণটাকে যদি অ্যাড করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এক সরল কোণ হবে না? এক সরল কোণ মানে কি, 180 ডিগ্রি। মানে এই যে 3x এই কোণটাকে আর এই যে 2x এই দুইটাকে যদি অ্যাড করে দিই, তাহলে আপনি কত পাবেন? আপনি বলবেন যে ভাইয়া এই যে এখানে লিখি 3x প্লাস 2x, তাহলে এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। তাহলে এই যে 5x সমান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? আপনি বলবেন যে ভাইয়া 36 ডিগ্রি হবে। তাহলে এই যে এই কোণটা অর্থাৎ 2x, এটা কত হবে? আপনি বলবেন যে 2x মানে হয়ে যাবে 72 ডিগ্রি হয়ে যাবে। 2x মানে 72 ডিগ্রি। তো আমরা তো জানি যে এই যে 2x ও যা, এই যে y প্লাস 30 এইটাও তা, কারণ এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। তাহলে 2x সমান সমান যদি y প্লাস 30 হয়, তাহলে আমি লিখতে পারি না যে y প্লাস 30 মানে হচ্ছে 72। তাহলে y এর মান জিজ্ঞাসা করছে যে y সমান সমান কত, তাহলে 72 মাইনাস 30 ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু কত হবে, 42 ডিগ্রি হয়ে যাবে। এই যে অপশন ইতে উত্তর আছে যে 42 হয়ে যাবে y এর মান। দেখেন এখানে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এটা হইতেছে বিপ্রতীপ কোণ, যে এই বিপ্রতীপ কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এই কোণ যতটুকু হবে এই কোণটাও ঠিক ততটুকুই হবে, আবার এই কোণ যতটুকু হবে এই কোণটাও ঠিক ততটুকু হবে। তো প্রশ্নে বলে দিচ্ছে এইটা হচ্ছে 3x, তো এইটা যেহেতু 3x তার মানে এইটাও কত হবে, 3xই হবে। আবার এই কোণটাকে বলতেছে কত, 2x। আর এই কোণটা, যেমন এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এইটা যদি এই কোণটা যদি 2x হয়, এইটাও 2xই হবে। তো এখানে 2x না লিখে ওরা লিখছে কত, এই যে y প্লাস 30 লিখছে, ঠিক আছে? তো আমরা যদি এই দুইটা কোণ অ্যাড করে দিই, অর্থাৎ 3x আর 2x যদি অ্যাড করে দিই, তাহলে আমরা মূল কথা যে আপনি যদি পুরোটাকে যদি অ্যাড করে দেন, অর্থাৎ এখানে যদি চারটা কোণকে যদি এরকম অ্যাড করে দেন, তাহলে একটা বৃত্ত হবে না? তাহলে একটা বৃত্ত হবে, ঠিক আছে? বৃত্ত অর্থাৎ চারটা কোণকে যদি অ্যাড করে দেই, এই যে 3x, তারপরে এই যে এর বিপরীত কোণ 3x, এইটা হচ্ছে 2x, এটার বিপরীত কত হবে, 2x। অর্থাৎ চারটাকে যদি অ্যাড করে দেন, তাহলে এই যে 360 পাবেন, 360 পাবেন। কারণ বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত, 360 ডিগ্রি। বৃত্তের পরিধি 360 না, তাহলে এই সবগুলোকে চারটাকে অ্যাড করে দিলে এটা একটা বৃত্ত হবে। তার মানে বৃত্তের পরিধি যদি 360 হয়, তাহলে 3 3 6 2 8 2 কত, 10। এই যে 10x সমান সমান কত, 360, x সমান সমান কত, 36। তো x এর মান যদি 36 হয়, এই যে 2x লেখা আছে, এই কোণটা কত, 2x, তাহলে 2x এর মান কত হবে, 36 গুণন 2 ইজ ইকুয়াল টু 72 হবে না, 72। সো এখানে এই কোণটা যত বড় এই কোণটাও ঠিক তত বড়, কারণ বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হবে। এই যে এই কোণ আর এই কোণ দুইটা কি সমান, তাহলে এইটাও 2x এইটাও 2x, কিন্তু আনফরচুনেটলি এখানে 2x না লিখে ওরা বলছে কত, y প্লাস 30। তার মানে 2x ও যা y প্লাস 30 ওটা তা, তাহলে এই দুইটা যোগ করলে আমরা কত পাবো, এই যে 72 পাবো, কারণ 2x এর মান 72। সো এখান থেকে আপনি চাইলে y এর ভ্যালুটা বের করতে পারেন না, যে y সমান সমান কত হবে, এই যে 72 মাইনাস 30, তাহলে y ইজ ইকুয়াল টু কত, 42 হয়ে যাচ্ছে না, 42 হচ্ছে। বুঝতে পারছেন এবার?
ওকে, আমরা হয়তো কালকেও ক্লাস করব, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে এই সপ্তাহে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে এই সপ্তাহে এই কোর্সের ক্লাসগুলো শেষ করে দিতে, অর্থাৎ আমরা যদি টানা ক্লাস করি তাহলে বৃহস্পতিবারে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, মানে বোধহয় আর খুব বেশি বাকি নেই, ঠিক আছে। আমরা আজকে 2015 পর্যন্ত করছি, তো মানে আমাদের আর বাকি আছে হচ্ছে 2001 সালের অফিসারের প্রশ্নটা বাকি আছে, 2001 সালের অফিসারের প্রশ্ন বাকি আছে, 2023-এর ক্যাশের প্রশ্ন বাকি আছে, 2016-র ক্যাশের প্রশ্ন বাকি আছে, আর 2011-র ক্যাশের প্রশ্ন বাকি আছে, তাহলে আমাদের শেষ, ঠিক আছে। কালকে যদি ক্লাস করি তাহলে কালকে 30টা প্রশ্ন সলভ করতে হবে, তারপরে আবার 23 সালের ক্যাশের 20টা, তারপরে 19টা, তারপরে 24টা, মোট কথা এখনো 50, 70, 74, 83, 10, 93টা প্রশ্ন সলভ করতে হবে। আর 93টা প্রশ্ন সলভ করলে মোটামুটি আমাদের এই কোর্স শেষ বলা চলে। প্রশ্ন সহজ, 2001 সালের 30টা প্রশ্ন আসছে, তো মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রশ্ন সহজ হবে, প্রশ্ন কঠিন হবে না, যদিও পরীক্ষা বিআইবিএম নিছে কিন্তু প্রশ্ন সহজ হবে, 30টা প্রশ্ন এই জন্যই দিছে, ঠিক আছে। তো কালকে আমরা ক্লাস করবো নি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।